কিভাবে আমি জানতে পারবো যে আমার ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া? রোগীর হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি কাউন্ট বা শ্বেতকণিকা হ্যাঁ, সেটা যদি দেখা যায় যে 5000-এর নিচে চলে গেছে, 2000 বা 3000 আছে, এবং রোগীর ইএসআর নামে একটা টার্ম আছে ওই পরীক্ষার ভিতরে, সেই ইএসআর যদি সাধারণত জ্বরে বেড়ে যায় কিন্তু এখানে কমে যায়, তাহলে সন্দেহ করতে হবে তার ডেঙ্গু জ্বর হয়েছে। প্রেসারের ওষুধ খান অনেকে, তারা কতটুকু ঝুঁকিতে থাকেন? লিভার ডিজিজ আছে এবং কিডনি ডিজিজ আছে এবং যাদের ডায়াবেটিস আছে, প্রেগন্যান্সি, এরা কিন্তু উচ্চ ঝুঁকিতে থাকেন। ডেঙ্গু হলে ডাবের পানি খেতে হবে, পেঁপে প্রচুর পরিমাণে খেতে হবে, এই সম্পর্কে আপনি যদি বলেন। পানি আর প্যারাসিটামল এটাই ডেঙ্গুর মেইন চিকিৎসা। ডাবের পানি কখনো ডেঙ্গুকে নিরাময় করে না, এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রেনেটা পিএলসি প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান টিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। আজ আমরা কথা বলবো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সম্পর্কে। আর এ বিষয়ে কথা বলতে আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এম ওয়াহিদুজ্জামান। স্যার কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, আজ আমরা কথা বলবো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সম্পর্কে। প্রথমেই জানতে চাইবো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কি? এখন আপনি খেয়াল করবেন যে এখন আমাদের চারদিকে, আমাদের শহরের বাইরেও দেশের বিভিন্ন জায়গায় জ্বর হচ্ছে। তার ভিতরে বেশিরভাগই জ্বর হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, আবার কোথাও কোথাও কোভিডের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো বেশিরভাগ রোগী আমাদের কাছে আসছেন জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, গিরা ফুলানি এবং গিরা ব্যথা নিয়ে। এর মধ্যে কিছু আছে ডেঙ্গু জ্বর আর কিছু আছে চিকুনগুনিয়া জ্বর নিয়ে আসছেন। এই ধরনের রোগীরাই ইদানিং আমাদের কাছে বেশি আসছে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মধ্যে পার্থক্যটা কি? আসলে দুটো জ্বরই হলো ভাইরাস জ্বর এবং দুটো জ্বরের উৎস হলো গিয়া এডিস মশা। ওকে, কিন্তু পার্থক্য আমাদের করতে হবে। ডেঙ্গু জ্বরটা হলো গিয়ে জ্বরের সিমটমটা ইউজুয়ালি হয়, সাধারণত হয় যে হঠাৎ করে জ্বর আসলো 103-4 ডিগ্রি জ্বর, রোগীর শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে ব্যথা, চোখে ব্যথা এবং মাথা ব্যথা, সাথে বমি বমি ভাব, আবার কখনো কখনো বমিও হয়। এবং এই উপসর্গ নিয়ে সাধারণত, এবং গিরায় ব্যথা নিয়ে আসে, এই উপসর্গ নিয়ে সাধারণত ডেঙ্গু রোগীরা আসেন। কিন্তু চিকুনগুনিয়া রোগীরা অনেক জ্বর নিয়ে আসেন, জ্বরের পাশাপাশি দেখা যায় তারা আমাদের কাছে আসছেন ব্যথা নিয়ে, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কারণ দেখা যাচ্ছে তার গিরাগুলো ফুলে গিয়েছে, গিরায় ব্যথা, অথবা গিরা ফুলে না, গিরায় প্রচন্ড ব্যথা, এবং পাশাপাশি তার অনেক জ্বর এবং কিছু র্যাশও আছে শরীরে, কিছু বিভিন্ন র্যাশ পাওয়া যায় রোগীর সাথে। তো এই সিমটম নিয়ে সাধারণত চিকুনগুনিয়া রোগীরা আসে। আমরা তো প্রথমেই জানতে হবে যে আসলে আমার কোনটা হয়েছে, ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া। এই সম্পর্কে কি কি টেস্ট করা প্রয়োজন বা কিভাবে আমি জানতে পারবো যে আমার ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া? ডেঙ্গুতে আমরা একটা সুবিধা আছে, ডেঙ্গু জ্বর শুরু হওয়ার 1 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে আমরা ডেঙ্গু ডিটেকশনের জন্য, মানে ডেঙ্গু নির্ণয় করার জন্য একটা পরীক্ষা আছে, তাকে বলে ডেঙ্গু অ্যান্টিজেন, বা ডাক্তারি ভাষায় বলে NS1। এটা পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ যদি হয় তাহলে ডেঙ্গু না তা বলা যাবে না। তবে এখানে একটা প্রাথমিক পরীক্ষা আছে, আমরা সবসময় করি সব রোগের জন্যই, সেটা হলো ফুল ব্লাড কাউন্ট। এখানে রক্তের কণিকাগুলো বিশ্লেষণ করা হয়। এখানে আপনারা জানেন যে শ্বেত কণিকা আছে, অনুচক্রিকা আছে, লোহিত কণিকা আছে। অনুচক্রিকাকে প্লেটলেট বলে। প্লেটলেট সবাই জানে এখন আমাদের সমাজে যে প্লেটলেট কমে যায় ডেঙ্গু হলে, কিন্তু শুরুতে কিন্তু প্লেটলেট কমবে না। শুরুতেই আমরা প্রথম দিন যে চেক করে প্লেটলেট নাও কমতে পারে, কিন্তু একটা কণিকা কমে, সেটা হলো ডাব্লিউবিসি, যেমন শ্বেতকণিকা, হোয়াইট ব্লাড সেল। এটা যদি আমরা দেখি যে একটা কমিউনিটিতে, একটা জায়গায় ডেঙ্গু জ্বর হচ্ছে, রোগীর হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি কাউন্ট বা শ্বেতকণিকা, সেটা যদি দেখা যায় যে 5000-এর নিচে চলে গেছে, 2000 বা 3000 আছে, এবং রোগীর ইএসআর নামে একটা টার্ম আছে ওই পরীক্ষার ভিতরে, সেই ইএসআর যদি সাধারণত জ্বরে বেড়ে যায় কিন্তু এখানে কমে যায়, এমন 0 হতে পারে, 2, 3, 4 এরকম আছে বা কম আছে, তাহলে সন্দেহ করতে হবে তার ডেঙ্গু জ্বর হয়েছে। কিন্তু এই যে ডায়াগনোসিস, এই যে রোগ নির্ণয়, অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। হ্যাঁ, ডেঙ্গুতে আরো একটা ব্যাপার আছে, সেখানে ডেঙ্গুতে জ্বরের 3 ডে 3, ডে 4, ডে 5 এই সময় যদি চেক করা হয় কোনো পরীক্ষা, তাহলে ওই যে অ্যান্টিজেন পরীক্ষা পজিটিভ আসবে না। আরেকটা পরীক্ষা আছে অ্যান্টিবডি, তাও পজিটিভ আসবে না। সে ডেঙ্গু অ্যান্টিবডির পরীক্ষার নাম হলো অ্যান্টি ডেঙ্গু IgG/IgM। অনেকেই প্রথম দিকে দুটা করে ফেলে, এটা ঠিক হচ্ছে না। এটা করতে হয় অ্যান্টি ডেঙ্গু IgG/IgM করতে হয় জ্বরের 6-7
এই সময়টায়। হ্যাঁ, ওকে, মানে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য। তো আইজিএম যদি পজিটিভ হয় তাহলে মনে করতে হবে এখন এই জ্বরটা হয়েছে, আর আইজিজি যদি পজিটিভ থাকে মনে করতে কখনো আগে একবার হয়তো ডেঙ্গু হয়েছিল। ওকে, তো এই জন্য আমাদের এই পরীক্ষার যে বিশ্লেষণ করা বা ডায়াগনোসিস অবশ্যই চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে যে পরীক্ষা 1 থেকে 6 দিন পর্যন্ত, আমরা অনেকেই দেখা যাচ্ছে চিকুনগুনিয়া অ্যান্টিবডি করে রিপোর্ট নিয়ে আসেন, কিন্তু চিকুনগুনিয়া অ্যান্টিবডি তো আইজিজি আইজিএম আছে, কিন্তু এই পরীক্ষাটা 7 দিনের দিন করতে হয়। তাহলে আমরা ডে 7, জ্বরের ডে 7, জ্বর যখন 7 দিন হয়ে যায় তাহলে তার আগে আমাদেরকে নির্ণয় করা যাবে না? অবশ্যই যাবে। সেই পরীক্ষাটার নাম হলো পিসিআর ফর চিকুনগুনিয়া। এটা একটা আরএনএ টেস্ট, একটা টেস্ট। তো সেই টেস্ট আবার সব জায়গায় অ্যাভেলেবেল না। হ্যাঁ, সব জায়গায় অ্যাভেলেবেল না। তারপরও আমরা রুগীর সিমটম দেখে, রুগীর লক্ষণ দেখে আমাদের ডায়াগনোসিস করতে হয়। অনেক সময় রিপোর্টে সবকিছু আসে না, ডাক্তারকে রুগীর সাইন সিমটম দেখে ডায়াগনোসিস করতে হয়, রিপোর্ট সবকিছু না। আমরা তো জানি যে প্রতিকারী শ্রেয় প্রতিরোধের থেকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে প্রাথমিক অবস্থাতে বাসায় ডেঙ্গু আক্রান্ত হলে ওই রোগীকে কি ধরনের পোশাক পরিধান করা উচিত বা কি ধরনের লাইফস্টাইলের মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? এবং অলসো চিকুনগুনিয়ার ক্ষেত্রেও আপনি জানেন যে দুটো জ্বরেরই কিন্তু উৎস একটা জিনিস, সেটা হলো এডিস মশা। তো এডিস মশা কোথায় হয়, কোথায় কোথায় করে, সেই জায়গাগুলোকে আমাকে প্রথমে নির্মূল করতে হবে। যেমন হলো গিয়ে ফুলের টবে, তারপর টায়ারে, তারপর যে কোনো অপরিষ্কার জায়গা সেখানেও হতে পারে, পানি জমে থাকে সেসব, সেই জায়গাগুলোকে যদি ফুলের টবে ফুলের পানি প্রতিদিন চেঞ্জ করতে হবে, পানি জমাযুক্ত জায়গাগুলো প্রতিদিন ক্লিন করতে হবে। এবং আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যে ময়লা আবর্জনা আছে বা পানি জমে থাকে সেই জায়গাগুলোকে আমাদের আমাদের পরিষ্কার করতে হবে, সবাই মিলে সামাজিকভাবে করতে হবে। এটা করতে হবে। আর পাশাপাশি যেটা হলো গিয়ে মশা, আমাদের সিটি কর্পোরেশন তো স্প্রে করেই, পাশাপাশি আমাদের বাসায় মশার স্প্রে করতে হবে, মানে মশা নিধনের যে স্প্রে, সেই স্প্রেটা করতে হবে। এবং মশারির ভিতরে, যদিও বলা হয় দিনের বেলায় এই ভাইরাসটা, মশাটা কামড় দেয়, কিন্তু আমাদের রাতের বেলা আমাদের উভয় সময় কিন্তু মশারিটা নিয়ে তার ভিতরে থাকা উচিত। এই সময় বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগী তো অবশ্যই মশারির ভিতরে রাখতে হবে, যাতে ওনাকে কামড়িয়ে আর কাউকে না কামড় দেয়। এটা একটা ব্যাপার। আর পোশাকের ব্যাপারটা বলেছেন, অনেক সময় ছোট ছোট বাচ্চা দেখা যায় হাফ প্যান্ট পরে আছে, ওই বাচ্চাকে অবশ্যই তাকে ফুল প্যান্ট পরিয়ে দিতে হবে, ফুল হাতার জামা কাপড় পরিয়ে দিতে হবে, প্রয়োজনে মোজা পরাতে হবে, যাতে মশা ওকে কামড় দিতে না পারে বা বড় মানুষকে না কামড় দিতে পারে। মেয়েদের সেলোয়ার কামিজ পরে থাকতে হবে। এগুলো পরে থাকলে অনেকটা আমরা প্রতিরোধ করতে পারব। এবং বিভিন্ন রকমের মেডিসিন পাওয়া যায় যেটা ইউজ করলে বডিতে, কিছু কিছু মেডিসিন আছে যে বডিতে আমরা ইউজ করলে ওকে মশা তাকে কামড়াতে আর যাবে না, এই সুবিধাটা আছে। এটা আছে। আর এছাড়া যদি প্রতিরোধের ব্যাপারে বলি, সেই ক্ষেত্রে তার আগে আমি আরো একটু জিনিস জিজ্ঞেস করে নিতে চাই। অনেকের প্রেসার থাকে, প্রেসারের ওষুধ খান অনেকে থাকেন গর্ভবতী, অনেকের থাকে হ্যাপাটাইটিস বি আছে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে মানে তারা কতটুকু ঝুঁকিতে থাকেন, উচ্চ ঝুঁকিতে থাকেন? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। সাধারণত উচ্চ রক্তচাপ যাদের আছে, যাদের অনেক দিনের লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, মানে তার লিভার পেটে পানি এসে গেছে, তারপরে হলো গিয়ে রক্ত বমি করে, বা লিভারের রোগ আছে যাদের, ক্রনিক লিভার ডিজিজ আছে এবং কিডনি ডিজিজ আছে, এবং যাদের ডায়াবেটিস আছে, প্রেগনেন্সি, এরা কিন্তু উচ্চ ঝুঁকিতে থাকেন। তো এদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এদেরকে সবসময় হসপিটালে ভর্তি করে চিকিৎসা করলে সবচেয়ে ভালো হয়, কারণ ক্লোজ মনিটরিং করা যায়। কারণ যার উচ্চ রক্তচাপ আছে, তো দেখা গেলো ডেঙ্গুর রুগী, তার ডেঙ্গু শকে যায়, প্রেশার ফল করে যায়, কিন্তু উনি তো প্রেশার ওষুধ খাচ্ছেন, উনি তো নিজে মেজার করতে পারছেন না, কখনো কখনো দেখা যায় প্রেশার ফল করে গেছে। ওই জন্য সাময়িক সময়ের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ, প্রেশার, উচ্চ রক্তচাপের যে মেডিসিন আছে সেটা বন্ধ করে দিই আমরা, হ্যাঁ, এবং দিয়ে মনিটর করা হয় তাকে কি করা যাবে। আবার যখন প্রেশার আবার বেড়ে যায়, রোগী যখন ভালো হয়ে যায়, তখন চিকিৎসকই ঠিক করবেন কখন ওষুধটা শুরু করবেন। তেমন ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিস যদি অনেক বেশি থাকে, ধরুন অনেকে আছে 20-25 এরকম মিলিমোলস আছে, তাদের এমনিতেই ডায়াবেটিসের জন্য পানি শূন্যতা হবে। তার পাশাপাশি যদি চিকুনগুনিয়া, ডেঙ্গু থাকে, এখানেও তো পানি শূন্যতা হয়, তাহলে রোগী অনেক খারাপ দিকে টার্ন করতে পারে, খারাপ হয়ে যেতে পারে। এই জন্য তাদেরকে অবশ্যই সবচেয়ে ভালো হয়, বেটার হয় হসপিটালে ভর্তি করে
তাকে মনিটর করা এবং চিকিৎসা দেওয়া। হসপিটালাইজডের কথায় আমরা আসবো, কিন্তু তার আগে আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে নিতে চাই, সেটা হচ্ছে খাবারের ব্যাপারে আমাদের কিন্তু এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সম্পর্কিত অনেক কিছু মিথ, যেটা বলতে পারি মিথ জানা আছে, যে ডেঙ্গু হলে ডাবের পানি খেতে হবে, পেঁপে প্রচুর পরিমাণে খেতে হবে, তারপর বিভিন্ন ধরনের ফলের জুস খেতে হবে। এই সম্পর্কে আপনি যদি বলেন। আপনার সুন্দর প্রশ্ন, এটা সময়ের প্রশ্ন। যেটা হলো গিয়ে ডেঙ্গু হলে ডাবের পানি খেতে হবে, এবং অনেকেই মনে করেন ডাবের পানি খেলে প্লেটলেট বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু ডেঙ্গু হলে যে অবশ্যই ডেঙ্গু হলে মেইন চিকিৎসা হলো প্যারাসিটামল খেয়ে জ্বরটা কমানো, পাশাপাশি পানি শূন্যতা না হওয়া। পানি আর প্যারাসিটামল এটাই ডেঙ্গুর মেইন চিকিৎসা। এখন পানি হলে সব যে প্লেন ওয়াটার তা না, পেশেন্ট খেতে পারে, পানির পাশাপাশি একটু ফলের রস খেতে পারে, এটা অবশ্যই, স্যুপ খেতে পারে, দুধ খেতে, ইভেন ভাতের মারও খেতে পারে, লিকুইড হতে হবে। তো এগুলো খেতে পারে, কিন্তু ডাবের পানি খেলে যে ডেঙ্গু ভালো হয়ে যাবে সেটা কিন্তু ঠিক না। অনেকে আছে 4টা-5টা ডাব খেয়ে ফেলে ডেঙ্গু ভালো করার জন্য, এখানে উল্টা অবস্থা হয়ে যায়, পেশেন্টের পেটে ব্যথা শুরু হয়ে যায়, পেটে গ্যাস হয়ে যায়, এবং দেখা যায় পেটে ব্যথা নিয়ে আসতেছে এবং বমি হচ্ছে। হ্যাঁ, এই জন্য প্রয়োজন মাফিক ডাবের পানি খেতে, বেশি 1 গ্লাস খেলো বা 2 গ্লাস খেলো, কিন্তু অনেকগুলো ডাবের পানি খাওয়া যাবে না। আমি একটা কথা বলে রাখি, ডাবের পানি কখনো ডেঙ্গুকে নিরাময় করে না, এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। শুধুমাত্র একটা লিকুইড খেতে হবে, তাও একটা নির্দিষ্ট পরিমাণে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ইউজুয়ালি আমরা সাধারণত আমাদের 2 লিটার পানি খেতে হয়, তো এখানে একটু জ্বরের জন্য 2.5 থেকে 3 লিটার। এক্ষেত্রে কি পানিতে গ্লুকোজ মিশিয়ে খাওয়াটা কতটুকু উপকারী আপনি মনে করেন? গ্লুকোজ মিশিয়ে খাওয়াটা আসলে যৌক্তিক না, এটা যৌক্তিক না। এমনি পানির ভিতরে পানিটা সল্টি হলে ভালো হয়। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিল, মানে ইসের খাবার হলো, ফলের রস তার ভিতরে লবণ দিয়ে দিল, লেবুর সময় লবণ দিয়ে দিল, পানিটা ধরে রাখে, বেশি না, অল্প পরিমাণে, হালকা। এটা পারসন টু পারসন ট্রিটমেন্ট ভেরি করে। এবার আসবো হসপিটালাইজডের ক্ষেত্রে, যে শেষ পর্যায়ে তো একদম যখন রোগী কোনো কিছুতেই ঠিক হয়ে উঠতে পারছে না এবং নিজের পারিবারিক চিকিৎসায়ও ঠিক হয়ে উঠতে পারছে না, তখন তো হসপিটালাইজ হতেই হয়। তো কোন মুহূর্তে সে হসপিটালাইজড হবে বলে আপনি মনে করেন হওয়া উচিত? সাধারণত ডেঙ্গু দুই ধরনের। ডেঙ্গুতে হচ্ছে একটা পেশেন্ট চিকিৎসা করছে, তারপরে তার লেথার্জি হয়ে যাচ্ছে, টায়ার্ড লাগতেছে, মানে ভেরি সিক লুকিং, ইল লুকিং, সেক্ষেত্রে একটা। আর হলো কি পেশেন্ট বমি করে, কারণ আপনি জানেন যে ডেঙ্গুর চিকিৎসা হলো ফ্লুইড বা পানি জাতীয় খাবার। সে বমি করছে কিন্তু খেতে পারছে না, বমির ওষুধটা দেওয়া হচ্ছে তাও বমি করে ফেলে দিচ্ছে, তাহলে তার শরীরে তো পানি দিতে হবে, ফ্লুইড দিতে হবে। তো সেই ফ্লুইডটা আমরা শিরাপথে অংশ দিতে হয় তখন। তো সেই শিরাপথে ফ্লুইড দিতে পারলে পেশেন্টের ডেঙ্গুতে যে ভয় থাকে, ডেঙ্গু শক সিনড্রোম, পেশেন্ট ব্লাড প্রেশার কমে গিয়ে শকে চলে যায়, সেক্ষেত্রে আমাকে খিচুনি না, সেটা হলো শক, মানে ব্লাড প্রেশার কমে যায়, পানি শূন্যতা হয়ে যায়, হ্যাঁ, এবং রক্তের ঘনত্ব বেড়ে যায়, এটা ডাক্তারি ভাষায় বলে হেমাটোক্রিট। একটা আমরা প্রথম যে সিবিসি করি সেই পরীক্ষা পাওয়া যায়। তো হেমাটোক্রিট বেড়ে গেছে, রক্তের ঘনত্ব বেড়ে গেছে, রোগীর দেহে পানি শূন্যতা হয়ে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, রোগীর ল্যাথার্জি অথবা ব্লিডিং হচ্ছে, সে বমি হচ্ছে, সে পেশেন্টকে অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে, নাহলে তার মৃত্যু ঝুঁকি আছে। চিকুনগুনিয়া ডেঙ্গুর মধ্যে যেটা হলো, চিকুনগুনিয়াতে কিন্তু মৃত্যু ঝুঁকি কম, কিন্তু ডেঙ্গু যেটা আছে, ডেঙ্গু জ্বর, এখানে সময় মতো যদি তাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট না করা যায় বা ফ্লুইড না দেওয়া যায়, তাহলে সেখানে, যেমন গত বছর অনেক মানুষ মারা গেলেন ডেঙ্গুতে। তো এই ক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে গর্ভবতী মায়েরা, তাদের জন্য কি স্পেশাল কোনো ট্রিটমেন্ট থাকবে এই ব্যাপারগুলোতে? আসলে গর্ভবতী মায়েদের যে কোনো জ্বর হলে বা যে কোনো ইলনেসে, গর্ভবতীর বাইরে ইলনেস হলে তাদের কিছু ঝুঁকি থাকে, যেমন হলো গিয়ে আপনার অনেক সময় প্রিমেচুর বার্থ, মানে প্রিমেচুর না, মেডিকেল টার্ম আসলে আমি এটা বলতে যাচ্ছি না, যেটা হলো মায়ের ঝুঁকি থাকে, মাও বাচ্চার কিছুটা ঝুঁকি থাকে, যে কোনো ইলনেসই জ্বর হলে ঝুঁকি থাকে। সেজন্য আমাকে তাদেরকে অবশ্যই হসপিটালে অ্যাডমিশন করে ভর্তি করে ডাক্তারের ক্লোজ মনিটরিং, এবং এখানে মেডিসিন বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ, এদের সমন্বয়ে তাকে ভালোভাবে টেক কেয়ার করা উচিত, যত্ন করা উচিত। আর একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি কি মনে করেন কোন রকম গাছগাছরা বা এ ধরনের ভেষজ কোনো ওষুধ ব্যবহার করা উচিত এই ক্ষেত্রে, বা এই ধরনের কোনো ওঝা বা এ ধরনের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, যেটা গ্রামাঞ্চলে অনেক সময় করে থাকেন মানুষ? আসলে
এই দুইটা জ্বরই তো আসলে গুরুত্বপূর্ণ, কারণ চিকুনগুনিয়াতে অনেক সময় আছে অনেক পেইন হয়। আর ডেঙ্গুতে আমি তো বললাম যে ডেঙ্গু প্লেটলেটের চাইতে ডেঙ্গু শক, ব্লাড প্রেশার কমে গিয়ে রোগী খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কতটুকু পানি লাগবে, কত ফ্লুইড ইনটেক করতে হবে, সেটাও কিন্তু একটা হিসাব আছে। সেই হিসাব নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই চিকিৎসা করতে হবে। এখানে ওই ঝাড় ফুঁক বা আপনি যেটা বললেন কোনো ভেষজ, এটা অনুমান ভিত্তিক না খাওয়াই ভালো, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই এবং এটা আমাদের চিকিৎসা শাস্ত্র অনুমোদন করে না। অতএব মেইন চিকিৎসা প্যারাসিটামল এবং পানি, প্যারাসিটামল জ্বরও কমাবে, পেইনও কমাবে, কিন্তু অন্য কোনো পেইন আপনাকে আরেকটু বলে রাখছি প্রাথমিকভাবে, কিন্তু কোনো পেইন কিলার কিন্তু খাওয়া যাবে না, ব্যথা কমার ওষুধ খাওয়া যাবে না। ব্যথানাশক ওষুধ খেলে ডেঙ্গুতে যেমন প্লেটলেট কমিয়ে দেয়, আর চিকুনগুনিয়াতে হলো গিয়ে পানি শূন্যতা যদি থাকে পেশেন্টের, তার ভিতরে যে ব্যথার ওষুধ খায় তাহলে কিডনি ফাংশন ডিস্টার্ব করতে পারে। সেই জন্য প্যারাসিটামল দ্য বেস্ট মেডিসিন, এটা খাওয়াই ভালো। স্যার, এখন আপনি বলেন যে আমাদের দেশে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ডেঙ্গু নির্মূলে এবং চিকুনগুনিয়া নির্মূলে, সামাজিক প্রেক্ষাপটে কি করা যেতে পারে? আমাদের দেশে আসলে চিকুনগুনিয়া ডেঙ্গু নির্মূলে অনেকই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাকে আরো ব্যাপকভাবে নেওয়া উচিত, কারণ আমরা চাই না যে ডেঙ্গুতে চিকুনগুনিয়াতে বিশেষ করে ডেঙ্গুতে একটা মানুষের মৃত্যু না হোক। সেই জন্য আমাদের সামাজিকভাবে আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি তারা, প্লাস সোশ্যাল ওয়ার্কার যারা আছে তারা, আপনাদের মিডিয়ার যারা লোকজন আছে তারা, এবং সর্বোপরি এটা মেইন যে কাজটা করবে অর্গানাইজ করবে গভর্নমেন্ট, সরকার, সিটি কর্পোরেশন, সবাই মিলে যদি আমরা পাবলিক অ্যাওয়ারনেস বাড়াই, মানে রোগীদের মাঝে বা মানুষের মাঝে অ্যাওয়ারনেস বাড়াই যে ডেঙ্গু এই হতে পারে, এই হতে পারে, এই ধরনের প্রবলেম হতে পারে, তাহলে সেরকম যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, পাশাপাশি রোগী যদি শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হয়, তাহলে অনেকটাই আমরা ডেঙ্গুতে মৃত্যু কমাতে পারবো এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল রেনেটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।